নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই দেখছেন এখন এই মুহূর্তে আমি কার সামনে বসে আছি। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের হারমোনিকার একটি বিশেষ নাম স্বরূপ মিত্র। বন্ধুরা, আপনারা যাকে টিভির পর্দায় জি সারেগামাপা এবং বিভিন্ন টিভি চ্যানেলের দিদি নাম্বার 1 থেকে প্রায় যতগুলো বাংলার টিভি চ্যানেল এবং দেশের বিভিন্ন প্রান্তে তিনি শো করে এবং দাপিয়ে বেড়াচ্ছেন, যাকে বলা হয় সেই গুরু স্বরূপ মিত্র আজকে পেয়েছি। এবং তার সঙ্গে রয়েছেন আরেক স্বনামধন্য গিটারিস্ট সৌভিক সিনহা। আমি স্বাগত জানাই দুজনকে। রানীগঞ্জের গর্ব তথা বাংলার গর্ব, দেশের গর্ব বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ রেকর্ডিংয়ের জন্য আজকে শক্তি স্টুডিওতে ওনারা এসেছেন এবং এত ব্যস্ততার মধ্যেও উনি সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তোমার ডাকে সাড়া না দিয়ে তো থাকা যায় না গৌতম, তুমি তো আমার হৃদয়ের খুব কাছে থাকো। এবং প্রথম কথা হচ্ছে তুমিও তুমি একই পথের পথিক আর কি। তুমিও তো খুব ভালো হারমোনিকা বাজাও, তোমার হারমোনিকাও আমার বাজানো শুনতে ভালো লাগে। খুব ভালো লাগছে তুমি আজকে এসছো। প্রথমেই আমি আসছি একটা প্রশ্নে, যে এই ছোট্ট বাদ্যযন্ত্র যাকে পকেটে নিয়েও ঘোরা যায়, তো এই ছোট্ট বাদ্যযন্ত্রকে আপনার ভালোবাসা কোথা থেকে জন্মায়, কী করে জন্মায়? প্রথমে বলি, আমরা যারা ক্রিকেট প্রেমী যারা আছি আর কি, এই প্রজন্মের হয়তো অনেকে জানে না, আমরা যখন বেড়ে উঠেছি তখন আমাদের ভারতীয় ক্রিকেট দলের একজন প্লেয়ার, যিনি গোটা পৃথিবীকে ব্যাট নিয়ে কাঁপিয়েছেন, তার নাম ছিল গুন্ডাপ্পা বিশ্বনাথ। তো অনেক দিন তখন আমি ছোট, আনন্দবাজার পত্রিকাতে গুন্ডাপ্পা বিশ্বনাথের উপর একটা টপিক বেরিয়েছিল, তাতে লেখা ছিল ছোট মাপের বড় প্লেয়ার। তো এই যন্ত্রটা দেখতে হয়তো ছোট, কিন্তু এর ব্যাপ্তি বিশাল। একে বলা হয় অ্যান অর্কেস্ট্রা ইন ইউর পকেট। তো এবারে এই যন্ত্রটা খুব সহজেই মানুষের মন জয় করে ফেলে, শুধু আমার নয়, অনেকেই এই যন্ত্রটা ভালোবাসে আর কি। তো ছোটোবেলায় আমার বাবার অফিসের এক কলিগ, তার ছেলে, সে হারমোনিকা বাজাতো, সেও সেলফ টট। কারণ তখনও পর্যন্ত মানে এই যন্ত্রের আমাদের ভারতবর্ষে খুব বেশি একদম অথেন্টিক টিচার পাওয়া যেত না। কানে শুনে শুনেই সবারই শুরু হতো। আজও আমি কথা দিয়ে বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আজও ভারতবর্ষের 80-90% হারমোনিকা প্লেয়ারের প্রথম জীবন শুরু হয়েছে কানে শুনে শুনে বাজানো। পরে সে হয়তো শিক্ষক বা গাইডের কাছে গেছে, তো ওর বাজনা শুনে আমার এই যন্ত্রটা আমার বাজানোর ইচ্ছা হয়েছিল। তারপরে ওই কানে একটা যন্ত্র হাতে আসে, মেলা থেকে কেনা, ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট। তাতে ক্রোম্যাটিক নোট বাজানো যেত না, 3টে অক্টেভ ছিল। এবং ফর্চুনেটলি মেলাতে যেসব যন্ত্রগুলো তখন পাওয়া যেত, তাতে ফুঁ দিলে বা টানলে আওয়াজ বেরোয়, কিন্তু সেগুলো সাজানো থাকে না। তাতে কিন্তু 3টে অক্টেভ সারেগামা পাদানিসা, সারেগামা পাদানিসা, সারেগামা পাদানিসা সাজানো ছিল। ওইটা নিয়ে আমি খুঁজতে শুরু করি, বন্ধুকে বলি আমাকে শিখিয়ে দে, বলো আমি শেখাবো কি, আমি নিজেই জানি না, ওসব তোকে নিজে নিজে শিখতে হবে। সেটা কত বছর বয়স? তখন আমি 6 বা 7-এ পড়ি। এবার সেই যন্ত্রটা ঘষতে ঘষতে এগুলো কেটে গেল। করতে করতে একটা গানের 2 লাইন বাজিয়ে ফেললাম, সেই আমার যাত্রা শুরু। সেই গানটা 1 লাইন শোনাচ্ছি আমি। আচ্ছা, একদম একদম। বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে স্বনামধন্য সঙ্গীত শিল্পী হারমোনিকা বাদক শ্রী স্বরূপ মিত্র এবং রয়েছেন স্বনামধন্য গিটারিস্ট সৌভিক সিনহা মহাশয়।
তুলে ফেললাম তখন গান, কিন্তু আমি কি বাজাচ্ছি, সা বাজাচ্ছি না রে বাজাচ্ছি কিছু জানি না, সুরগুলোকে কেনা শুনেছি এই সুরগুলোকে খোঁজার চেষ্টা করছি, এইভাবেই যাত্রা শুরু। আচ্ছা, তারপর তো আমাদের হারমোনিকার মহাগুরু যাকে বলা হয় মিলন গুপ্ত, এবং তারপর আরেক স্বনামধন্য হারমোনিকা শিল্পী সৈকত মুখার্জি, আপনি তাদের কাছে মাউতার গান শিখেছেন। আমি সেই আমার গুরু হচ্ছেন হারমোনিকা যন্ত্রটি, যিনি আমাকে টেকনিক্যালি কীভাবে বাজাতে হয় শিখিয়েছিলেন, তিনি হচ্ছেন সৈকত মুখার্জি। উনি আমার গুরু, এবং ওনার কাছেই আমার হারমোনিকা যন্ত্রটা কীভাবে বাজাতে হয় সেইটা আমি ওনার কাছ থেকে শিখি। তার আগে তো আমি আনাড়ি প্লেয়ার ছিলাম। তারপরে একদিন আমি ওনার কাছে রবিবার দিন ক্লাস হতো, উনি কামারহাটিতে থাকতেন। আমি বছরখানেক ওনার কাছে আমার শেখা হয়েছে, আমি প্রতি সপ্তাহে যেতাম। একদিন আমি ওনার কাছে ক্লাসে গেছি, তো ঢুকেছি, বৌদি চা দিয়েছেন, জিতা বৌদি, ছোটু চাটা খেয়ে নে, গুরু বলছে আজকে ক্লাস ফাস হবে না, আজকে তোকে এক জায়গায় নিয়ে যাব। এবং আমি একদম সত্যি করে বলছি, আমি আজ পর্যন্ত আমার গুরুকে কোনো প্রশ্ন করিনি। আমি মানতাম যে গুরুকে প্রশ্ন করতে নেই। সেই দিন ভুল করে, মানে যা বলবেন গুরু আজ্ঞা দিয়েছেন ব্যাস পালন করো, কিন্তু সেই দিন আমি জিজ্ঞেস করে ফেলেছিলাম, তা কোথায় যাবো আমরা? তোকে আজকে মক্কা মদিনা দেখাতে নিয়ে যাবো। মক্কা মদিনা মানে? বলছে মাউতার গানের মক্কা মদিনা। আমার গুরু মিলন গুপ্ত, মানে আমার গুরুর গুরু, বলছে উনি হচ্ছেন মাউতার গানের মক্কা মদিনা। একটা হারমোনিকা যদি মিলনদার হাতে দিয়ে দেওয়া হয়, উনি দিনকে রাত করতে পারেন, তোকে আমি নিয়ে যাব। আমি জানি না উনি পরবর্তীকালে আর ওনার কোনো ছাত্রকে মিলনদার কাছে নিয়ে গেছেন কিনা, আমাকে উনি নিয়ে গেলেন। আমরা মিলনদার ফ্ল্যাটে গেলাম, সেই সময় বৌদি এরা বাইরে ছিলেন। দরজা খুললেন, 6.5 ফুটের উপর বিশাল লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমি করে কাঁপছি, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি ওনাকে রেকর্ডে শুনেছি, রেডিও বিবিধ ভারতীতে শুনেছি, আকাশবাণীতে শুনেছি, ওনার সামনে আমার দাঁড়িয়ে আছেন। তো মিলনদা সেটা বুঝতে পেরেছেন, ছেলেটি ঘাবড়ে গেছে। তখন আমি কিসে পড়ি, 11 বা 12 পড়ি। আরে আমি প্রণাম করেছি, থাকবে। সৈকতদা বললো, মিলনদা ও সল্টু আমার ছাত্র, ভালো বাজাচ্ছে, আপনার আশীর্বাদ নেওয়ার জন্য ওকে নিয়ে এসেছি। আরে এসো। তখন হয়েছিল কি, আমার সুপার ক্রমণিকা হারমোনিকা স্লাইডারের স্প্রিংটা ভেঙে গেছিল। সৈকতদা বলছে চল নিয়ে চল না মিলনদার কাছে দেখবো। গেলাম, মিলনদা বসতে বললেন। আমরা ঘন্টা 4-5 মতো ছিলাম। তার মধ্যে মিলনদা নিজের হাতে 2বার কফি করে খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন। আমার তখন মনে একটা ধারণা ছিল, আমার কলেজের বন্ধুরা বলতো, আরে তুই মিলন গুপ্ত সৈকত মুখার্জির চেয়ে কিছু কম বাজাস না, তোর পিছনে তোর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে টেবিল বাজে ক্যান্টিনের, মিলনদার সঙ্গে ফুল অর্কেস্ট্রা বাজে। তো আমার মনে একটু মিলনদা যে গান বাজিয়েছে সেই গান তো আমিও বাজিয়েছি। আমি ছেড়ে ওই মিলনদারই বাজানো কয়েকটা গান বাজিয়ে ওনাকে শুনিয়েছিলাম। শুনে খুব খুশি, বা খুব ভালো হচ্ছে, ছোটোখাটো একটু আধটু সংশোধনের প্রয়োজন আছে, ওগুলো সৈকত করে দেবে। আমি এত বড় বোকা, আমি মিলনদাকে বলছি না কোনো তো সংশোধন নেই, আপনি যা বাজিয়েছেন আমি তো তাই বাজালাম। মানে আমি এতটা ইমেচিওর, মানে আমি হচ্ছে একটা কেলভিনেটার রেফ্রিজারেটর। আমি এভারেস্টকে বলছি, যেখানে বরফ বছরের 12 মাস থাকে, তাকে বলছি দেখো আমার ফ্রিজে বরফ জমেছে, কত ঠান্ডা, তোমার ওখানে বরফ আছে, আমারও বরফ আছে। তো মিলনদা হাসলেন, দিয়ে কিছু বললেন না, নিজের হারমোনিকাটা নিয়ে এসে আমি যে গান 2-3টে বাজালাম, ওই গানগুলো 2-4 লাইন করে বাজিয়ে শুরু করলেন। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি, কি হলো, বসে বলছে না আমি আর মাউতা গান বাজাবো না, আমার দ্বারা হবে না। কেন কি হলো? না, একই যন্ত্র আমি বাজাচ্ছি, একটা টোন বেরোচ্ছে, আপনি যখন বাজাচ্ছেন অন্য টোন, আপনার বাজানো শোনার পর তো আমার মনে হচ্ছে আমার দ্বারা হবে না, আমি তো আমারই ভেপু বাজাই। সৈকতদা হো করে হাসছে, তুই কি বোকা, তুই কাকে কি কথা বলছিস তুই জানিস? যাক, তখন মিলনদা বললো, দেখো বাবা, এটা আমি তারা টিভিতে ইন্টারভিউর সময় বলেছিলাম যে আমার জীবনের এই যন্ত্রটা, দেখুন একটা কথা বলি, যখন আমরা যন্ত্রে কোনো বাজাই, এই ছবি গিটার বাজাচ্ছে, তাতে যখন আমরা একটা হয়ে যাওয়া গানের সুরকে ধরার চেষ্টা করি, মানে এটা কি, এটা ধরুন লিওনার্দো দা ভিনসি উনি মোনালিসা এঁকে গেছেন, এবারে ওই ছবিটাকে আবার কেউ আঁকছে, মানে একটা অলরেডি হয়ে যাওয়া ছবিকে আবার নতুন করে আপনি আপনার মাধ্যম দিয়ে ধরার চেষ্টা করছেন। সেটা জল রং হতে পারে, হারমোনিকা হতে পারে, ভায়োলিন হতে পারে, সেটা তো 100% সম্ভব না। যতটা আমরা চেষ্টা করি কাছাকাছি পৌঁছানো যায়। তো তাতে আপনার টিচার আপনাকে শিখিয়ে দিতে পারে যে এই যন্ত্রটা গিটারে আপনি কীভাবে কর্ড বাজাবেন, কীভাবে লিড করবেন, আমাকে শিখিয়ে দেওয়া যেতে পারে যে সি নোট, ই নোট, ডি নোট, ডি শার্প, সারেগামা পাতা নিশা, এগুলো কীভাবে। কিন্তু একটা গানের এক্সপ্রেশন সেটা তো বলে দেওয়া যায় না। তাহলে আমরা যারা উইন্ড ইনস্ট্রুমেন্ট বাজাই, হাওয়ার ইনস্ট্রুমেন্ট, আমাদের ওই যে এক্সপ্রেশন সেটা হচ্ছে হাওয়া।
কোন নোটটা কতটা হাওয়া দিয়ে বাজাবো, কোনোটা হয়তো জোরে যাবে, কোনোটা একটু কাস্তে, তাই তো? মিলনদা বলেছেন, দেখো বাবা, তোমার তো কম বয়স, এখন রক্তের জোর খুব তোমার, তুমি দু ধরনের ফু হয়। এটা হচ্ছে একটা কোনো মানুষ, গ্রামের মানুষ, সে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করছে, তার হঠাৎ কোনো কারণে তার উনুনের আঁচটা কমে গেছে, আগুনটা নিব্ব করছে, তখন সেটাকে আবার জ্বালিয়ে তোলার জন্য একটা বাঁশের ফাঁপা বাঁশ অথবা পাইপ দিয়ে সে জোরে জোরে ফুঁ দিতে হয়, তাতে করে ওই হাওয়া পেয়ে আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। এটা হচ্ছে এক ধরনের ফু। আরেকটা ফু হচ্ছে তোমার কোনো আপনজন, ধরো গৌতম তোমার মা অথবা তোমার সন্তান অথবা তোমার স্ত্রী বা আরো কাছের কেউ মানুষ, তার গায়ে হয়তো গরম চা পড়ে গেছে বা জল পড়ে গেছে, তার খুব জ্বালা করছে, তখন তুমি আয় 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 দেখি, হাতটা দেখি বাবা, খুব মসৃণ করে ফু দিচ্ছ, তাকে যেন জ্বালাটা একটু কমানো যায়, আরাম পায়। এই দু ধরনের। মিলনদা বলো, তোমার তো এখন রক্ত গরম, তুমি যখন কোনো মেলোডি গান বাজাচ্ছ বা কোনো যে কোনো গান, তোমার কিন্তু ওই আগুন ধরানো ফু হয়ে যাচ্ছে। তো ফুটা বাবা চিনতে শেখো। সব গানে ওটাও লাগে কিন্তু সব সময় নয়। তো কোনখানে কোন নোটেশনে দেওয়া থাকে যে কোন নোটটা আমরা বাজাবো, কিন্তু কতটা ভলিউমে বাজাবো এটা লেখা থাকে না। এটা নিজেকে অনুভব করতে হয়, গানটা বারবার শুনে যে ওই জায়গায় একটা সময় গায়ক তার ভয়েস মডুলেশন কি ছিল। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। এবার কোথাও তুমি আর আমি যাই ক্রমে সরে সরে সরছে, দূরত্ব তৈরি হচ্ছে, সেখানে তুমি যদি ফুল ভলিউমে বাজাও মোটেশন ঠিক থাকবে, কিন্তু গানের ভাবটা আসবে না। এটা মিলনদার কাছ থেকে শিক্ষা পেয়েছি। থাকেন মফস্বলে, কলকাতা থেকে একটুখানি মফস্বল এলাকায়, কিন্তু তবুও আপনার এই মফস্বল বলে নয়, আপনার চারিদিকে বিস্তার। জি সারেগামাপা থেকে আপনাকে ডাকা হয়েছিল প্রথম, যখন প্রথম সারেগামাপা জি বাংলায় হয়, সেই এক্সপিরিয়েন্স। প্রথম নয়, সারেগামাপা জি বাংলার একটি অতি পুরনো অনুষ্ঠান, রিয়েলিটি শো। তো সেই বছর 2015-তে এটাকে নতুন আকারে, নতুন আঙ্গিকে সারেগামাপা এসেছিল এবং সেটা সাড়া ফেলে দিয়েছিল। তো সেই সময় আমার সৌভাগ্য, আমার সুযোগ ঘটে ওখানে একজন শিল্পী হিসেবে অংশগ্রহণ করার, এবং 2015, 16, 17 এই 3 বছর আমি নিয়মিত ওই অনুষ্ঠানে আমার বাজাবার সুযোগ হয়েছিল। আর এছাড়াও আপনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও প্রচুর শো করেছেন, গিয়েছেন। আমি রূপসী বাংলা, তারা মিউজিক, ডিডি, যেটা দূরদর্শন বাংলা, এসবই অনুষ্ঠান করেছি। তারপরে 92 পয়েন্ট কত আমি মনে নেই, আমার একটা বিগ FM ওতে অনুষ্ঠান করেছি। তারপরে আমাদের ওইটাও ভুলে যাচ্ছি, ওই রয় আমাদের যে করতো, রেডিও জকি ছিল রয়, ওতেও একটা অনুষ্ঠান করেছিলাম। এই করেছি। আর বিদেশ বলতে দুবার আমি সুযোগ ঘটেছে আমার। একবার 2015-তে দুবাই গেছিলাম অনুষ্ঠান করতে, আর 2019-এ আমি থাইল্যান্ড গেছিলাম, ফুকেট, ওখানে অনুষ্ঠান করতে গেছিলাম। সেই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছিল এই কারণেই, আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয় যে ওখানে একটা অনুষ্ঠান হবে মূলত গজলের, সেখানে আমাদের ভারতবর্ষের কিছু গজল শিল্পী এবং পাকিস্তানের কিছু গজল শিল্পী থাকবে। যিনি আয়োজক যখন আমাকে ফোন করলেন, আমি বললাম যে আমি তো এর মধ্যে আনফিট, আমি তো গজলটা তো আমার সাবজেক্ট নয়। হ্যাঁ, 2-4টে গজল বাজাই এই হারমোনিকার লিমিটেশনের মধ্যে থেকে যতটা বাজানো যায়। বলছেন নেই সৌরভ দা, आप आओ, आप अपना प्लेइंग बजाना, आपको सब सुनना चाहता है। তো আমি তখন বলছিলাম তাহলে আমার মিউজিশিয়ানের কী হবে? যেটা আমি বলি কি এটা কারাওকে অনুষ্ঠান হবে? যে না না म्यूजिशियन। যে तो म्यूजिशियन फिर मैं अपना अरेंज करता हूँ। दादा आप
एकदम फिक्र मत करो, आप आंख बंद करके आओ। मैं इतना दावा करता हूँ মিউজিশিয়ানস आपको মায়ুস नहीं करेंगे। তো ওইখানে গিয়ে যখন আমি যেদিন বাজাতে উঠলাম, আমি আমার সৌভাগ্যচরম, আমার এটা আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমার সঙ্গে যারা সঙ্গত করলেন তারা জগজিৎ সিং জি যারা মিউজিশিয়ান, সেই টোটাল গ্রুপটা আমার সঙ্গে সঙ্গত করেছিল। এবং আমার স্টেজে অ্যাপিয়ারেন্সটাও একটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, মানে অনুষ্ঠান চলছে, আমি বসে শুনছি, আরও সব শিল্পীরাই বসে আছেন, শ্রোতারাও আছেন। আলী সাহেব এসেছিলেন, আলী সাহেব ও পাকিস্তানের খুব বড় গজল শিল্পী, গাইছেন, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। হঠাৎ অনুষ্ঠানের মাঝখানে হারমোনিয়াম নিয়ে হাম কিউ সিকওয়া করে ঝুঠা একজন গজল শিল্পী গাইতে শুরু করেছে। আমি টেবিল থেকে উঠে আমার হারমোনিকাল ব্যাগটা নিয়ে গিয়ে আলী সাহেব মাফি চাইতে, আরে দাদা বলিয়ে मैं आपके साथ जुड़ सकता हूँ, आइए चलिए कौन सा स्केल में आप हैं, तो मैं सी मेजर में আজকে হবে এটা তো বাজাচ্ছি। তো তখন এবারে হলো কি, ওই উনি মুখড়া গাইছেন, আমি অন্তরা বাজাচ্ছি, তারপরে আবার আমি অন্তরা মুখড়া বাজাচ্ছি, উনি অন্তরা, এই করতে করতে একটা প্রায় 45 মিনিটের আমাদের জ্যামিং হয়েছিল। বলতে চাই, ও হচ্ছে সৌভিক সিনহা, অত্যন্ত গুণী একজন মিউজিশিয়ান, যত ভালো গিটার বাজায় ও কিন্তু ও অত্যন্ত ভালো হারমোনিকা বাজায়। এটা গেল ওর শিল্পী সত্তার। 2 নম্বর হচ্ছে ওর আর একটা আমার সঙ্গে সম্পর্ক আছে, মানে কাকু সৌভিকের বাবা এবং আমার বাবা একই কনসার্ন, CSIR কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, দুজনে কর্মরত ছিলেন। সেটা আমরা পরে জানতে পারি, পরিচয় প্রথমে হয়ে যায় একটা অনুষ্ঠান করতে গিয়ে। পরে আমাকে সৌভিক জিজ্ঞেস করছে, সরদা কাকু কোথায় আছেন? বাবা তো CFRI-তে আছেন, সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট, ওটা CSIR এর আন্ডারে। বলে আরে আমার বাবাও তো ছিলেন বিলাসপুরে। বিলাসপুরে তো আমার বাবাও অনেকদিন ছিলেন, তখন আমার জন্ম হয়নি, দিদি আর দাদার জন্ম হয়েছে। তোর বাবার নাম কি? বলো বলরাম সিনহা। আচ্ছা, আমার বাবার নাম কমল কুমার মিত্র। তো ও বাড়িতে গিয়ে আমার বাবার নাম বলেছে, আমি বাড়িতে এসে বাবাকে বলছি, বাবা বলরাম সিনহা। বলে হ্যাঁ, আমরা একসঙ্গে চাকরি করেছি। পরে ওই একটা সূত্রে বেরিয়ে যায়। ও অত্যন্ত গুণী শিল্পী। আপনাকে পেয়েছি, অত্যন্ত মানে আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা স্বরূপবাবু, মানে আমাদের সল্টুদা, আপনি তো রানীগঞ্জে শিক্ষকতা করেন, কিন্তু এই হারমোনিকার জন্য আপনি কিন্তু চাকরিও এক সময় ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি 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 আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে যে চিত্তরঞ্জন লোকোমোটিভ আছে না, যেখানে লোকোমোটিভ তৈরি, মানে রেলের ইঞ্জিন তৈরি হয়, সেখানে আমি 2.5 বছর মতো কাজ করেছি। তখন কোয়ার্টার্স তো পাওয়া যেত না, আমরা মেস করে থাকতাম। ধরো একটা এই 11 ফুট বাই 12 ফুটের ঘর, ওই যে ক্যাম্প খাটগুলো হয় না, ওইরকম ওইদিকে 4টে লাগায়, এখানে নিচে নেমে হাঁটার জায়গা পাওয়া যেত না। এবারে আমরা ভাগ করে থাকতাম। তো তাতে কেউ নাইট শিফট করে এসছে, কারো হয়তো ইভিনিং শিফট, কারো ডে শিফট। এবারে আমি সকালবেলা উঠে মাউথ অর্গান বাজাতে প্র্যাকটিস করতে বসেছি। যে নাইট করে এসছে সে তো ঘুমাচ্ছে, সে মুখ খারাপ করে, সেসব ভাষা আনা যায় না, খারাপ করে কিস্তি করে বন্ধ করতো, ওই পঁপো বন্ধ করে। কেউ আবার 50 টাকা বার করে দিত, যা নিয়ে গিয়ে কিছু খাওয়ার টাওয়ার খা, যা এখন বাজনা বাজাস না, 50 টাকা রাখ। মানে বাজনা না বাজানোর জন্য টাকা পাওয়া যেত, এখন বাজনা বাজানো না। তো এই করতে করতে আমি দেখলাম কি, যে এই যন্ত্রটা এত কষ্ট করে বাজাই, আর যদি এই মানে একটা যন্ত্রকে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে যদি তোমাকে প্রফেশন করতে হয়, তাহলে যতটা সময় দেওয়া দরকার যন্ত্রটাকে, সেটা কিন্তু আমি ওখানে দিতে পারছিলাম না। শখে তুমি বাজাতে পারো, কিন্তু তুমি যদি মনে করো না এটাকে আমি পেশা করব, তাহলে তোমাকে
পরিপূর্ণ সময় যন্ত্রটাকে দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তা না হলে তুমি তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যেমন টেনিসে যেমন হয় র্যাঙ্কিং, কখনো ইভান লেন্ডেল উঠে গেল, কখনো বিয়ন বল উঠে গেল, এরকম। তো তোমার ঘাড়ে কিন্তু ভাই স্ট্যান্ডার্ড প্লেয়ারদের নিঃশ্বাস পড়ছে। তোমাকে যদি তোমার জায়গাটা ধরে রাখতে হয় অথবা আরেকটু উপরে উঠতে হয়, তোমায় কিন্তু পুরো সময় দিতে হবে। তো তখন আমি দেখলাম যে না, আমি এই চাকরি করে আমার বাজনা বন্ধ হয়ে যাবে, কারখানার ওই ডিউটি করে। তো আমি চাকরি ছেড়ে দিলাম। তার পিছনে বলি, মানে আমি ভগবানের মতো মা বাবা পেয়েছি। মানে মা বাবাকে আমি ভগবানের উপরে রাখি, তারপরে মা বাবাকে। বাবা আমার এই নভেম্বর মাসে গত হয়েছেন। আমি সোজা, আমার বাবা হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন। বাবা কেন, বাবা আমি ভাবছি এটা ছেড়ে দেবো। কেন, কী ব্যাপার, কী হলো? আমার বাজনাটায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো বাবা বললো ছেড়ে দাও। আমার পরিবারের, আমার জ্যাঠা কাকা বা খুঁড়তো যারা দিদি দাদা, আমার সঙ্গে সবাই কথা বলা বন্ধ করে দিচ্ছিল 6 মাস। রেলের চাকরি লোকে পায় না, তুই ছেড়ে দিচ্ছিস। বাবা একটা কথা বলেছিল যে আমি চাই আমার ছেলেটার মনে সুখ থাক, শান্তি থাক। আমার ছেলে অনেক টাকা উপার্জন করলো, কিন্তু তার মনে একটা ক্ষোভ যে আমি এটা করতে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারলাম না। আমার ছেলে রাতে যখন শোবে তো নীরবে তার দুঃখ ভাবে চোখ দিয়ে জল পড়বে না। আমার ছেলে ডাল ভাত আলু সেদ্ধ খাবে, কিন্তু মনে যেন শান্তি থাকে। বাবা বলছে তুমি করো, আমি তোমার পিছনে। আমি জানি যে তুমি কত কষ্ট করে যন্ত্রটা শিখেছো। আমি সৈকত দেখাচ্ছি যখন শিখতে যেতাম রানীগঞ্জ থেকে, 5টা 5:30টার সময় ট্রেন ছিল, সেই ট্রেন ধরে যেতাম বিধান। এখন তার টাইমটা এগিয়ে গেছে। শীতকাল, জানুয়ারি, প্রচণ্ড ঠান্ডা, আমি ঘুমাচ্ছি, বাবা আমাকে উঠছে, বাবা ওঠো ওঠো ওঠো, যেতে হবে মিউজিক। না বাবা আমি যাবো না, ঘুমাবো। বাবা হাতে কফি নিয়ে দাঁড়িয়েছে, এই হচ্ছে আমার বাবা। ছেলে গান বাজনা শিখতে যাবে, এই সাপোর্টটা আমি পেয়েছি, ওই জন্য আমি চাকরিটা ছাড়তে পেরেছিলাম। তো বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্নে যাব, যেটা হচ্ছে যে আগেকার ফিল্মে সেটা পঞ্চমদার বলুন আর ডিপার্টমেন্টে প্রায় ছবিতে মাউথ অর্গান ব্যবহৃত হয়েছিল, কিন্তু এখনকার ছবিতে মাউথ অর্গান ব্যবহৃত হচ্ছে না। কেন হচ্ছে না? এবং রীতিমতো মাউথ অর্গান এখন আমাদের বিলীন হতে বসেছে, মাউথ অর্গান বিলুপ্তের পথে। না না, এটা ঠিক নয়, এই কথাটা ঠিক নয়। এখনও ব্যবহার হয়, মানে হিন্দি ছবি কিংবা বাংলা ছবিতেও আগে আগে একটু বেশি হতো, এখন কম হয়, এটা হচ্ছে ব্যাপার। যেমন আরেকটা ইনস্ট্রুমেন্ট, শুধু হারমোনিকা নয়, আমাদের যেটা স্টিল গিটার, বার গিটারও বলে, হাওয়াইন গিটারও বলে, তারও তো ব্যবহার কমে গেছে অনেক। কিন্তু হারমোনিকা তা কিন্তু নয়। হারমোনিকার ব্যবহার মাঝখানে কমেছিল, সিনথেসাইজার নামক যন্ত্রটি আসার পরে অনেক অ্যাকুয়েস্টিক যারা শিল্পী তাদেরকে বসিয়ে দিয়েছিল। ধরো একটা অনুষ্ঠান করছো তুমি, অরিজিনাল গানে হারমোনিকা বেজেছে, অ্যাকর্ডিয়ান বেজেছে, সন্তুর বেজেছে, ম্যান্ডোলিন বেজেছে, গিটার বেজেছে, ফ্লুট বেজেছে। অতজন শিল্পীকে নিয়ে তুমি যদি অনুষ্ঠান করতে যাও, তাহলে যে খরচটা হয় সেটা হয়তো যারা অনুষ্ঠান করেছে তাদের ক্ষমতা নেই। তাহলে রেমেডি হচ্ছে কি, সয়াবিন বড়ি মাংসের বদলে, তেমনি কিবোর্ড এসছে, তাতে কিন্তু বন্ধ হয়ে গেছে বলা ভুল। বরঞ্চ আমি বলবো, যে সময় আমি হারমোনিকা বাজাতে শুরু করেছিলাম, সেই সময় ভারতবর্ষে টেকনিক্যালি পারফেক্ট হারমোনিকা প্লেয়ারের সংখ্যা হাতে গোনা যেত, 3 থেকে 4 জন। কিন্তু এখন আমাদের যারা পরবর্তী প্রজন্ম, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে, 12 বছরের ছেলে যা বাজনা বাজাচ্ছে, আমাদের মাথা ঘুরে যাচ্ছে। আপনারও ছাত্র খুব খুব ছোট বয়সে খুব দুর্দান্ত বাজাচ্ছে। বেশ কিছু ছেলে আছে যারা বাজাচ্ছে আমার ছাত্র, কিন্তু আমি কখনো না নিজেকে হারমোনিকা শেখাই বলি না। মানে আমি যেটা ফিল করি, এটা আমার একটা একদম ব্যক্তিগত মত বলছি, এটার সঙ্গে অনেকে বিরোধিতা করতে পারেন। যে কোনো ফর্ম অফ ক্রিয়েটিভ আর্ট, সেটা গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, সেটা শেখানো যায় না। কাউকে সঙ্গীত শেখানো যায় না, তাকে তার মধ্যে সঙ্গীত থাকতে হবে, তুমি সেটাকে পলিশ করতে পারো। যেমন একটা ডায়মন্ড অথবা রুবি যখন মাইন থেকে তোলা হয়, র অবস্থায় তার কোনো ভ্যালু থাকে না, আনলেস দ্য জেম ইজ কাটেড ইন এ পারফেক্ট ওয়ে। যতক্ষণ না ওকে জেম কাটার যারা হয়, জহুরি বলে, যারা রত্নকে কাট করে, সেই কাট করার পরে সে তারপর ফর্মটা পায়। তো আমরা যেটা করি, আমি নিজেকে শিক্ষকের চেয়ে গাইড হিসাবে কনসিডার করতে পছন্দ করি। গাইড শব্দটা, যে বাজাবে আমি তাকে আমার ওই রাস্তাটা, যে রাস্তাটা সে চলতে চায়, কিছুটা হলো বেশি আমি তার আগে চলেছি, তাহলে আমি জানি কোথায় গর্ত আছে, কোথায় উঁচু নিচু আছে, কোথায় একটু সামলে চলতে হবে, সেইগুলো তাকে আমি গাইড করার চেষ্টা করি। সঙ্গীতটা তার ভিতরে থাকতে হবে। এবারে যে পালিশ করছে, তুমি তাকে সোনা দিলে সেই রকম তার চমক হবে, পিতল দিলে সেই রকম চমক হবে, টিন দিলে সেরকম চমক হবে। তো আমরা ওই পালিশের কাজটা করি, সঙ্গীতটা শিখিয়ে দিতে পৃথিবীতে কেউ পারে না।
তো বন্ধুরা, এখানে অনেক দর্শক অপেক্ষা করছেন আপনার সেই মাউতার গানের সুর শোনার জন্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান যারা এখন মাউতার গান শিখছে? এখন একটা সত্যি কথা বলবো, এখন শিক্ষকের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষার্থীর সংখ্যা কম। মানে এখন আজকাল আর কম্পাউন্ডার পাওয়া যায় না, সবাই ডাক্তার। হ্যাঁ, তুমি দেখো ড্রাইভার পাবে কিন্তু খালাসি পাবে না। তো এখন 6 মাস শিখেই তারা শেখাতে শুরু করে দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যারা হারমোনিকা বাজাচ্ছে, শিখতে চায়, যেটা আমি মনে করি হারমোনিকা শেখাটা মেন উদ্দেশ্য থাকবে না, মিউজিক শেখাটা মেন উদ্দেশ্য থাকবে। সঙ্গীতটা শিখতে হবে, এটা তো একটা মিডিয়াম। তুমি একটা ছবি আঁকবে, তুমি অয়েল পেন্টে আঁকতে পারো, পেন্সিলে আঁকতে পারো, প্যাস্টেলে আঁকতে পারো। তাহলে হারমোনিকা, গিটার, ভায়োলিন, এগুলো দিজ আর ডিফারেন্ট মিডিয়ামস। তো তোমাকে সঙ্গীতটাকে শিখতে হবে এবং অনেস্টলি ভালোবাসতে হবে। তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাবো, 6 মাস শিখে সারেগামাপা শিখলাম, সেটাকে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, সারেগামাপা দানিসা, সারেগামা দানিসা, তার আবার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। অনেস্ট থাকতে হবে। আর ভালো শিল্পী হতে গেলে সবার প্রথম শর্ত হচ্ছে ভালো মানুষ হতে হবে। তা না হলে শিল্পী করতে পারতে একদম ভালো মানুষ আগে হও। আর অনেস্টলি যদি তুমি তোমার যে বিষয়টা নিয়ে, সেটা মাউতার গান বাজানো হতে পারে, ক্যারাটে শেখা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, সেই বিষয়টাকে তুমি যদি অনেস্টলি ভালোবাসা দাও, সে তোমাকে রিটার্ন দেবেই দেবে। ভালো থেকো গৌতম। অসংখ্য ধন্যবাদ জানাই দুই স্বনামধন্য শিল্পীকে, এবং গৌতমের সাথে এই চ্যানেলে এতক্ষণ যারা আপনারা দেখলেন ও পারে বসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে পাশে থাকবেন এবং আজকে মহামূল্যবান কথা, হারমোনিকার সহজ উপায়, সহজ শেখার সহজ পদ্ধতি আমরা সব কিছুই জানলাম। এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।